একদিনে হঠাৎ করে তো এরকম মানুষ একজন দুর্নীতিপরায়ণ হয়ে যেতে পারে না, পূর্বের খাসলত থাকতে হয়। মহিদুল ইসলাম, একটু আপনার কাছে আসি। মতিভ্রম না হয়েও মতিউর রহমানরা যখন আসলে এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছেন, কিংবা স্যার যেটি বলছিলেন বেনজিরদের যে সম্পদের পরিমাণ সেটি একেবারেই বেনজির, আমরা আসলে এই ধরনের নজির এর আগে কখনোই দেখিনি। দুদক তাহলে এতদিন কোথায় ছিল? দুদক কেন আসলে অন্য কোনোভাবে অন্য কোনো তথ্য যখন প্রকাশিত হলো এরপরে কেন দুদক নড়ে চড়ে উঠল? জি ধন্যবাদ। না, দুদক তো সবাই যেখানে ছিল দুদকও সেখানেই ছিল। তারপরেও যেটি পত্রপত্রিকার মাধ্যমে জানা যে দুদক চারবার চেষ্টা করেছে তার বিরুদ্ধে, পরিসমাপ্ত করেছে। জি, তো সেই জায়গায় এখন পরবর্তীতে যে পত্রপত্রিকায় বেরোলো ধরেন এই ছাগলের ব্যাপার নিয়ে, কিন্তু তার আগে এনারা সৃষ্টি হলেন কিভাবে? মতিউর রহমান তো নিজে নিজে গিয়ে ধরেন পদে বসেননি, কিংবা আরও যাদের নাম বললেন আমি আর নাম বলতে চাইছি না, তারা তো নিজে নিজে পদে বসেননি। কেউ তো তাদেরকে পছন্দ করেছেন, কেউ তো তাদেরকে নিয়ে এসছেন। তো তাদের ব্যাকগ্রাউন্ড কি চেক করা হয়েছিল কিনা, কিভাবে চেক করা হয়েছিল? তাহলে আমাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা কিভাবে আছে, তাদের অতীত কর্মকাণ্ডগুলো কীরকম ছিল? একদিনে হঠাৎ করে তো এরকম মানুষ একজন দুর্নীতিপরায়ণ হয়ে যেতে পারে না হঠাৎ করে একদিন, তার কিছু পূর্বের খাসলত থাকতে হয়। তো সেই খাসলতগুলো কি আপনার খতিয়ে দেখা হয়েছিল এই অ্যাপয়েন্টমেন্টগুলো দেবার আগে? সেগুলো দেয়া হয়নি। সেটা দেওয়া হলে আর এরকম হতো না। তা আপনার যখন ক্ষমতায় থাকলেন তখন তারা যে দুর্নীতি করলেন, দুদক তাহলে তাদের দুর্নীতি দমন করার জন্য কোনো ধরনের পদক্ষেপ কেন নিল না? না, তখন তো ধরেন পত্রপত্রিকাও এগুলো খবর বেরোয়নি। এবং দুদক কি তাহলে শুধুমাত্র পত্রপত্রিকার উপর নির্ভর করে বসে থাকতে হচ্ছে? না, যেটার উপরে পত্রিকা সংবাদ প্রকাশ করতে পারেনি, একজন পত্রিকা সম্পাদক প্রকাশ্যে বলেছেন যে আমরা জানতাম, প্রকাশ করতে পারিনি ভয়। সেটি হ্যাঁ বলেছেন, উনি ভয়ের কথাই বলেছেন। জি, তো একইভাবে দুদকেরও অবস্থা সেইটাই দাঁড়াবে। আমি জানি না, কারণ আমি তো আর ছিলাম না সেখানে, চলে এসেছি। তো দুদকেরও অবস্থা বা আরও অন্যান্য সংস্থা, ধরেন আরও তো অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ছিল, তাদেরও তো রিপোর্ট করবার কথা। তাহলে রিপোর্ট হয়েছিল কিনা, অথবা রিপোর্ট সেগুলো বিবেচনা করা হয়েছিল কিনা, সেইগুলো আর কি। এইগুলো যদি না হয় তাহলে তো এরকম ব্যক্তিরা আজকে এর নাম শোনা যাচ্ছে, তারা অবসরে চলে গেছে, আবার নতুন কোনো ব্যক্তিরা ওই পদগুলোতে আসীন হবেন এবং তারাও আবার এরকমভাবেই ধরেন ফুলে ফেঁপে। কিন্তু বারবার আসলে এই প্রশ্নটি থেকেই যায়, এই ধরনের ক্ষমতাসীন ব্যক্তি তারা যখন আসলে এত দীর্ঘ দুর্নীতি করছেন, সামনে যে দুর্নীতির উদাহরণ আছে সেখানে আসলে উত্তরণ ঘটানোর যে সুযোগ সেটি আসলে খুব কম কিনা? মহিদুল ইসলাম, 7টি পাসপোর্ট, খুব নিঃসন্দেহে স্বাভাবিক বলার কোনো সুযোগ আমাদের সামনে নেই। কেউ জানতে পারলো না, বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা আসে বিদেশ চলে যাবার পর, সেটিও একটি বড় প্রশ্নের সম্মুখীন করছে কিনা আমাদের। এটাও আশ্চর্যের বিষয়। দেখেন, মানে পত্রিকার খবরের থেকে যতটুকু আমাদের জানা আর কি, সেটি হচ্ছে যে এই পাসপোর্টগুলো তৈরি করা হয়েছে কিন্তু উনি আরও অনেক আগে, যখন আরও নিচের পদে ছিলেন, তখন থেকেই এই পত্রিকার খবর অনুযায়ী বা আপনাদের মিডিয়ার খবর অনুযায়ী তিনি এই বেসরকারি পাসপোর্ট, বেসরকারি চাকরি করেন, কি প্রাইভেট সার্ভিস না কি যেন এরকম দিয়ে। জি, সবুজ পাসপোর্ট, হ্যাঁ গ্রিন ইয়েটা। জি, তো এই পাসপোর্ট নেওয়া, তো এই পাসপোর্ট নেওয়াটার নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। না হলে আমরা তো কি করে লালটা পাওয়া যায় সেই জন্য লালায়িত থাকতাম। দুর্ভাগ্য লালটা পাইনি, নীলটা তো পেয়েছিলাম, মানে সরকারি পাসপোর্টটা। তো আমরা তো সবসময় সরকারি পাসপোর্টেরই মর্যাদা মনে করি। তো এই জায়গায় যে ব্যক্তির কথা বলছেন সেই ব্যক্তি এইগুলো সব প্রত্যাখ্যান করে দিয়ে 7টা বা 6টা যেটাই হোক সংখ্যা, এতগুলো পাসপোর্ট নিলেন, সবগুলো হচ্ছে আপনার প্রাইভেট সার্ভিস বা ইত্যাদি ইত্যাদি, যেটাতে তাকে ট্রেস করা যাবে না। তাহলে তো সুদূর প্রসারী একটা লক্ষ্য ছিল। এই ব্যক্তি আবার দেখেন এরকম একটা গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে গেলেন, একটা মানে পুলিশ বাহিনীর প্রধানের পদে আসীন হয়ে যেতে পারলেন। এইগুলো কারা এই মানে এরকম ভাবে গড়ে তুললেন, কারা এই প্রশ্রয় দিলেন, কারা এই পদে বসালেন, তাদের তো কিছুটা ভাববার বিষয় আছে যে আমাদের কি ভুল ছিল। ভবিষ্যতে যদি দেশ চালাতে হয় তাহলে আমরা কি দিয়ে চালাবো, মানুষগুলোকে কিভাবে বাঁচবো, কোন মানুষগুলোকে বাঁচবো।
নাকি এটাই চাওয়া যে এরকম মানুষই আমাদের দরকার? তাহলে কি এখন এগুলো তাদের দরকার বুঝি ফুরিয়ে না। গেল এবং সে কারণেই কি তারা এখন দেশ ছাড়লেন? তিনি তো নিজে বাঁচার জন্য দেশ ছেড়েছেন। দেশ ছাড়ার ক্ষেত্রে এখানে তাকে যারা সহযোগিতা করেছে তারাও হয়তো বা এইগুলো প্রক্রিয়ার সাথে জড়িত কিনা। ইসলাম, একটু আপনার কাছে করতে চাই, আপনি যেহেতু দুদকের সাবেক মহাপরিচালক ছিলেন, দুদক কি তাহলে বাংলা সিনেমার পুলিশের মতো সবসময় আসলে কোনো না কোনো অঘটন ঘটে যাবার পরেই আসলে স্থানে উপস্থিত হচ্ছে? আমরা কার্যত তাই দেখছি কয়েকটা ঘটনায়, যেমন পিকে হালদারের ক্ষেত্রে যেটি ঘটলো, তারপরে পুলিশের আরেকজন সোহেল রানার ক্ষেত্রেও একইভাবে বিদেশে চলে গেল, আরও এখনকারগুলো তো গেলই। এইগুলো ধরেন দুদকের যে গতিতে এগোনোর কথা ছিল, কারণ যারা ধরেন আসামিদের পেছনে ছুটবেন, তদন্ত করবেন, তাদের তো একটা স্বাভাবিক চিন্তা থাকার কথা যে আসামিদের আইকিউ নিজের চাইতেও বেশি, মানে যারা তদন্ত করছেন তাদের চাইতে একটু বেশি না হলে অপরাধ কাণ্ড করা যায় না। তো সেই জায়গায় একটু ভাববার কথা যে সে কিন্তু আরও নানান রকম কয়েকটা স্টেপ ফেলবে, তাহলে সেই স্টেপগুলো তো যারা তদন্ত করছেন তারা ভাববে যে এরপরে সেই ব্যক্তিটা কী কী স্টেপ নিতে পারে, তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া। প্রথম পদক্ষেপ হচ্ছে দ্রুত নিষেধাজ্ঞা, দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে দ্রুত গ্রেপ্তার, তৃতীয় পদক্ষেপ হচ্ছে আপনার সম্পদগুলোকে ইয়ে করা, ক্রোক ফ্রিজ করা। তো ওনারা তৃতীয়টা করেছেন অনেক দেরিতে। সেটা আদালত করেছে, আদালতে দরখাস্ত দিয়ে করতে হচ্ছে, এমনি হয় না আর কি, আদালতে দরখাস্ত দিতে হয়।